নমস্কার, সবাইকে স্বাগত। আমরা কে কত বছর বাঁচব এটা আমরা কেউ জানি না। দেখুন কি অদ্ভুত একটা রহস্যময় পরিমণ্ডলের মধ্যে আমরা বাস করছি। প্রত্যেক দিন আমরা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আমরা একবারও ভাবছি না যে আগামীকাল আমার জন্য কীরকম আসবে। কেউ ভাবছেন 2050 সাল বাঁচবেন, কেউ ভাবছেন 60 সাল অবধি বাঁচলে মনে হয় ভালো হতো। আসলে জীবন নিয়ে মানুষের প্রত্যাশার কোনো শেষ নেই। সবাই চান যে তার জীবদ্দশাটা যাতে আরও বেশি ত্বরান্বিত হয়, লম্বা হয়, এক্সপ্যান্ড করে আরও। আবার যদিও বা অনেকে আবার বলেন যে আর বেশি না বাঁচলেই ভালো, কিন্তু তবুও তারা মনে মনে বাঁচতে চান। দেখুন, আমরা এই আয়ুর্বেদের প্রোগ্রাম করতে গিয়ে বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রোগ্রাম করতে গিয়ে আমরা যেটা বুঝেছি যে আজকে যে জীবন আমার চলছে, যেভাবে আমি চলছি, তাকে যদি আমি পরিবর্তন করতে পারি খানিকটা, তাহলে আমার মানে যেদিনই আমি মারা যাই না কেন, এটা তো বলে যে ঈশ্বর নির্ধারিত বা বিধাতার লিখন, আমি সেই কটা দিন ভালোভাবে বাঁচতে পারবো। আসলে আমি ধরে নিন 2080 সাল অবধি বাঁচলাম, কিন্তু শেষ জীবদ্দশাটা আমার বিছানায় শুয়ে আমি কাটালাম। আমার বেডসোল হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। তাহলে সেই বাঁচা কি খুব ভালোভাবে বাঁচা? সেটা নয়। সেই কারণের জন্য আমরা প্রত্যেক দিন যদি আমরা আয়ুর্বেদকে সঙ্গে নিতে পারি, আমাদের সনাতনী শাস্ত্রের বিভিন্ন উপাদানকে আমরা যদি সঙ্গে নিতে পারি, আমরা যদি আমাদের জীবনের চলার পথে লাইফস্টাইলটাকে, মানে জীবনের চলার যে ধাঁচ, ধরন, খাদ্যাভ্যাস, এগুলোকে যদি আমরা কম বেশি অল্টারনেট করতে পারি, অ্যাড করতে পারি কিছু বা কিছু সাবস্ট্রাক্ট করতে পারি, তাহলে আমাদের জীবনটা স্মুথ যাবে। এটা আমাদের প্রাচীন শাস্ত্র বলছে। দেখুন, যখন এই প্রাচীন পুরনো ইতিহাস যখন ঘাঁটি, একটা জিনিস তো খুব স্বাভাবিক যে আমাদের গড়ায়ু এখন বেড়েছে হয়তো, কিন্তু সেটা চিকিৎসা শাস্ত্রের কৃপায় বেড়েছে। চিকিৎসা শাস্ত্রের সাহায্য না নিয়ে আমাদের গড়ায়ু বাড়াটা এটা নয়। কাজেই আগের দিনে কিন্তু মুনিরা বা ঋষিরা বা সাধুরা বা যারা এই ধরনের তপস্যা, তিতিক্ষা, ত্যাগ, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটা কঠিন শৃঙ্খলা যারা পালন করতেন, তারা কিন্তু দীর্ঘায়ু হয়েছেন। বহু মানুষ শতায়ু হয়েছেন, 100 বছর, 100 ইয়ার্স বেঁচেছেন। এটা কিন্তু একটা খুব বড় বিষয়। এবং তারা জীবনের রোগ ভোগ, প্রতিকূলতা সব কিছুকে জয় করেছেন। আমরা বলছি আয়ুর্বেদের এই যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা একটা খুব বড় বিষয়। আমি দেখুন, আজকে আমাদের বিষয় হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। আমরা এটা নিয়ে আলোচনা করব ডেফিনেটলি, কারণ এনবিপি ইউনানির তরফে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য রয়েছেন। কিন্তু যেটা নিয়ে শুরু করলাম, সেটা নিয়ে চিকিৎসকরা কি ভাবছেন, আয়ুর্বেদের চিকিৎসকরা, যে আমাকে সুস্থভাবে বাঁচতে গেলে এবং আমার আয়ুকে বাড়াতে গেলে, হয়তো বা নির্ধারিত ঈশ্বরের, কিন্তু তবুও সুস্থভাবে বাঁচতে গেলে আমাকে কোন কোন উপায় অবলম্বন, স্ট্র্যাটেজি, আপনি যাই বলুন না কেন, সেটা আমাদেরকে গ্রহণ করা উচিত। বাই দ্য ওয়ে, আমাদের অ্যাডপ্টেশন কীরকম হবে, আসুন জানবো নীলাঞ্জনা থেকে। স্বাগত ম্যাডামকে অনুষ্ঠান। নমস্কার। দেখুন, খুব সুন্দর কথা, স্ট্র্যাটেজি বা আমরা কি করে অ্যাডপ্ট করব। খুব সিম্পল একটা ব্যাপার, কোনো কিছু করতে হবে না। এই যে এখন আমরা একটা জিনিসের উপর আমরা খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যে কোনো একটা কিছুর জন্যই মেডিসিন, মেডিকেশন, সাপ্লিমেন্টস, এটা থেকে আগে নিজেকে দূর করতে হবে। কিছু হলো তার জন্য মেডিসিন খেতে হবে, বা তার জন্য কোনো আপনাকে থেরাপি করতে হবে, তার জন্য আপনাকে কোনো সাপ্লিমেন্ট নিতে হবে। এই জিনিসটা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনার কোনো রোগ আসার আগে নিজেকে আপনাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে যাতে আপনার শরীরে সেই রোগটা প্রবেশই না করতে পারে। তার জন্য কি করবেন, আপনার ডে টু ডে লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, আপনার ডায়েট প্ল্যানটাকে আপনি চেঞ্জ করুন, রেগুলার আপনার অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, এগুলোকে আপনাকে অ্যাড করতে হবে আপনার ডে টু ডে লাইফস্টাইলের মধ্যে। আমাদের এখন প্রত্যেকের লাইফস্টাইল খুবই সেডেন্টারি। যতজনই দেখা যায় ম্যাক্সিমামের লাইফস্টাইল খুব সেডেন্টারিক মানে আপনার হয়তো বসে কাজকর্ম করা, আপনার হয়তো খাওয়া দাওয়া করলেন, আপনি চেয়ার টেবিলে বসে আপনি কাজ করছেন, খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে ঠিক আছে, কিন্তু যাদের নেই, ম্যাক্সিমামটাই আমরা তাই দেখি যে সেডেন্টারিক লাইফস্টাইল। আর তার জন্যই কিন্তু অনেকগুলো রোগ আপনার শরীরের মধ্যে
প্রবেশ করছে আপনার শরীরের মধ্যে কিন্তু সেটা বাসা বাঁধছে। এই যে সুগার, প্রেশার, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার এই সেডেন্টারিক লাইফস্টাইলের জন্য, বা এই যে ডিসলিপিডিমিয়া মানে লিপিড প্রোফাইলের মাত্রা, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড আপনার শরীরের মধ্যে বেড়ে যাওয়া, সবকটাই কিন্তু আপনার সেডেন্টারিক লাইফস্টাইলের জন্য। থাইরয়েড একটি হরমোন আমাদের শরীরে, অবশ্যই হরমোন প্রত্যেকের শরীরে সেটা রয়েছে, আপনার ক্ষেত্রে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। কেন হচ্ছে? আপনার যে লাইফস্টাইল রয়েছে তার জন্যই কিন্তু আপনার এই হরমোনের মধ্যে চেঞ্জেস চলে আসছে। পিসিওডির মতো সমস্যা, যেটি মেয়েদের মধ্যে খুব বেশি দেখা যায় পিসিওডি, সম্পূর্ণ সেটা কিন্তু হচ্ছে আপনার ফুড হ্যাবিট বা আপনার লাইফস্টাইলের জন্য। ওবেসিটি খুব প্রচণ্ড পরিমাণে এখন যেটা নিয়ে সকলেই খুব হয়তো একটু চিন্তায় রয়েছেন, ওবেসিটি, সেটাও আপনার লাইফস্টাইলের জন্যই কিন্তু হচ্ছে। তো অনেকগুলো রোগ রয়েছে যেটা আমরা নিজেরা ডেকে আনছি আমাদের নিজেদের শরীরের মধ্যে। সেই জিনিসটাকে আপনাকে এখন একটু বুঝতে হবে। প্রত্যেকে এখন অনেকটাই সচেতন এই জিনিসগুলো নিয়ে, কিন্তু ওই নিউ ইয়ার রেজলিউশন করে ছেড়ে দিলে হবে না যে আমি নতুন বছরের রেজলিউশন নিলাম যে আমি ভালো খাওয়া দাওয়া করব, আমি জিমে যাব, আমি যোগা ক্লাস জয়েন করব, জুম্বা ক্লাস জয়েন করব, এগুলো নয়। সেটা আপনাকে একদম আপনার প্রত্যেক দিনের লাইফস্টাইলের মধ্যে, যেরকম আপনি প্রত্যেক দিন স্নান করেন বা আপনি ব্রাশ করছেন, আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন বা আপনি খাবার খাচ্ছেন, সেরকমভাবে এইটাকেও আপনার অ্যাডাপ্ট করে নিতে হবে। খুব সিম্পল ব্যাপার, বেশি নয়, একটু আধা ঘন্টা সময় নিজের জন্য আপনাকে বার করতে হবে। আপনি যদি ঘুম থেকে 8টার সময় উঠে 9টায় অফিসের জন্য বেরোচ্ছেন, আপনি এখন 7:30টায় ঘুম থেকে উঠুন। ওই যে হাফ অ্যান আওয়ার একটু আপনি যোগা প্রাণায়াম করা, এগুলো আপনি করুন। কিচ্ছু না হোক একটু আপনি ওয়াকিং, একটু জগিং, এটাও আপনার জন্য অনেকটা কাজ দেবে। এটা আপনি করুন। খাবার আপনি সব খাবেন, নয়তো এত এত দোকান কোথায় যাবে, বা এত যে মেলা হচ্ছে, খাদ্য মেলা আলাদা করে হচ্ছে, কোথায় যাবে সেগুলো সব করুন। কিন্তু সেটা আপনাকে লিমিট বুঝতে হবে, আপনাকে কোয়ান্টিটিটা বুঝতে হবে, তার কোয়ালিটিটা বুঝতে হবে। কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি এই দুটোকে মাথায় রেখে আপনি সব খাওয়া দাওয়া করুন। খাবারে বারণ একদমই নেই। কেন খাবেন না? আপনি সব খাবেন, সকলে খাচ্ছে, আপনিও খাবেন, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। তারপর আপনি সবই খান, সব কিছু করুন, সবটাই দেখবেন, তাহলে আপনি যেরকম আনন্দও পাবেন কাজটা করে, আর সেটা আপনার শরীরকে ক্ষতি করবে না। না, কিন্তু আগের মানুষদের দেখেছি যে জীবনে রোগভোগ কম ছিল। তার কারণটা ডক্টর ভট্টাচার্য, এটা কি যে আমাদের সমাজ অনেক অনুকূল ছিল? মানে বেশ কিছু তো সামাজিক সমস্যা আছে। মানে আমি তার মধ্যে একটা জিনিস ভীষণভাবে মনে পড়ছে যে এখন মনে আসছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে অতিরিক্ত পলিউশন। এই অতিরিক্ত, আমরা তো সামাজিক জীব, এরকম তো নয় যে আমরা সুন্দরবনে মাচা বেঁধে থাকবো। তাহলে এই সমাজে, এই রাস্তায়, এই বাজারে, এই সমাজ ব্যবস্থায় যদি আমাদের চলতে হয়, আমরা সেই সামাজিক সমস্যা থেকে কি করে তাহলে নিজেদেরকে দূর করব? সেলফ ইমিউনিটি বলে একটা বিষয় আছে, সেটা কি তৈরি করা সম্ভব এর মধ্যে দাঁড়িয়ে? দেখুন, ইমিউনিটি তো প্রত্যেকের শরীরেই রয়েছে, কম আর বেশি। আপনাকে সেটা বুস্ট আপ করতে হবে। তার জন্য এমন নয় যে ইমিউনিটি বাড়ানোর জন্য আপনাকে কোনো থেরাপির মধ্যে যেতে হবে, মেডিসিনের মধ্যে যেতে হবে, কোনো কিছুরই দরকার নেই। আপনি সিম্পলি যেটা সিজনাল ভেজিটেবলস রয়েছে বা সিজনাল ফ্রুটস রয়েছে, সেটা অবশ্যই আপনি ইনটেক করুন। ফ্রোজেন জাতীয় খাবারটাকে আপনি বন্ধ করুন, কাট ডাউন করুন। যেগুলো প্যাকেট জাতীয় খাবার রয়েছে সেটাকে আপনি কাট ডাউন করুন। এগুলো থেকেই কিন্তু আমাদের শরীরে রোগ শোক সবই চলে আসে। রইল কথা পলিউশন, সেটাও কিন্তু আমাদের থেকেই কিন্তু হচ্ছে। আগে এত বেশি হয়তো গাড়ি ঘোড়া বা কলকারখানা ছিল না, এখন সবই হচ্ছে। তো আপ টু ডেট হতে গেলে আপনাকে আপনাকে পেতে গেলে কিছু হারাতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সেখান থেকে তো অবশ্যই হাতে কিছুই নেই আপনার করার মতো। আপনি যেটা করতে পারেন, আপনার খাওয়া দাওয়ার মধ্যে আপনি সিজনাল জিনিস, মানে সিজনাল ভেজিটেবল বা সিজনাল ফ্রুটস, এগুলোকে আপনি প্রত্যেক দিন আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন। আর যেটা বললাম যে একটু যোগা করা, একটু প্রাণায়াম করা, সেটা অবশ্যই প্রত্যেককেই করতে হবে। শুধুমাত্র যোগা ডেতে যোগা করে পোস্ট দিয়ে কোনো লাভ নেই, সেটা প্রত্যেক দিন করতে হবে। আচ্ছা, এরকম কি কোনো আয়ুর্বেদে ডক্টর ভট্টাচার্য কোনো ওষুধ আছে যেটা আমাদের ভেতর থেকে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করে? মানে আপনি বলছেন যে ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবলস, সিজনাল ফুড, এগুলো খেতে, ফ্রুট এগুলো খেতে, কিন্তু মানুষের পক্ষে তো এত কিছু জোগাড় করে অ্যাসেম্বল করাটা একটা প্রবলেম। তাহলে কি এমন কোনো প্রতিকার, মানে আমি একদম ক্লিয়ারলি জিজ্ঞেস করি যে এমন কোনো টনিক, এমন কোনো ফাইল কিছু আছে যেগুলো খাওয়া যায়, যার থেকে এই ধরনের সমস্যা থেকে বেরোনো যায়?
একদম এক্স্যাক্টলি সেরকম যদি নাও থাকে, কিন্তু আপনার আয়ুর্বেদের মধ্যে যেগুলো সিঙ্গেল হার্বস যেগুলো রয়েছে, আপনার অশ্বগন্ধা রয়েছে, আপনার গুরুচি রয়েছে, সেগুলো কিন্তু আপনার এই ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করার জন্য বা আপনার ওভারঅল যে আপনার হেলথ বিং রয়েছে সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু এই যে সিঙ্গেল হার্বসগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর কাজ করে। আপনি অশ্বগন্ধা পাউডার হিসেবে পাওয়া যায়, ক্যাপসুল ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, গুরুচি রয়েছে, সেখানে হরিদ্রা মানে হলুদ রয়েছে, সেগুলো খুব সুন্দর কাজ করতে পারে আপনার জন্য। আচ্ছা, এবার আসি বাইপোলার ডিসঅর্ডার। আজকে যে সাবজেক্ট, আপনারা ফোনের জন্য প্রস্তুত হন। বাইপোলার ডিসঅর্ডার কি সেটা আমরা ম্যাডামের থেকে জানবো, পাশাপাশি আপনাদের ফোন নেব। কাজে লাইভ ফোন নাম্বার কিন্তু যাচ্ছে, দেখুন উপরে যে সরাসরি কথা বলুন নাম্বার, এখানে ফোন করবেন। যদি মনে হয় যে এনবিপির প্রোগ্রাম সম্পর্কে আপনি সম্যক অবগত, তাহলে আপনি নিচের এই নাম্বারে ফোন করে সরাসরি আপনার প্রবলেমের জন্য নাম এনরোল করে দিতে পারেন, যে আমি এই চেম্বারে এই দিন এখানে আমি যেতে চাইছি। চেম্বার, ডক্টরস নেম এবং ভেন্যু আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে জানিয়ে দেবো। বাইপোলার ডিসঅর্ডার, দেখুন এটি দুটো আপনার সমস্যা এর মধ্যে দেখা দেয়। এক হচ্ছে আপনার মুড সুইংস। এবার মুড সুইং কি আমরা জানি যে মুড সুইং হলে আপনার হঠাৎ করে হয়তো আপনার রাগ হয়ে যাচ্ছে, বা আপনি হঠাৎ করে কোনো একটা কথা থেকে অন্য কথায় আপনি জাম্প করে চলে যাচ্ছেন। এই মুড সুইংয়ের পাশাপাশি আরেকটা হচ্ছে মেনিয়াক বা মেনিয়া আমরা যেটাকে বলে থাকি, যে আপনার যেটা ধরুন আপনি হয়তো একটা কোনো ছোট কাজ করলেন, করে আপনি একবার হাত ধুয়ে নিলেন, কিন্তু আপনার মনে হলো যে না আমার হাতটা হয়তো প্রপারলি ক্লিন হয়নি, আরেকবার আমি হাতটা ধুলাম, সেটা আমরা মেনিয়া বলছি। আরেকটা হচ্ছে আপনার মুড সুইং, যে আপনি হয়তো এখন সুন্দর হাসি খুশি রয়েছেন, নর্মালি কথাবার্তা বলছেন, হঠাৎ আপনার মুড সুইং মানে আপনার হাসি খুশি থেকে আপনি হঠাৎ করে রেগে গেলেন, আপনি হঠাৎ করে চেঁচামেচি করা শুরু করে দিলেন। তো এই বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে এই দুটো জিনিস একসাথে হয়ে যাচ্ছে, মেনিয়া রয়েছে, তার সাথে আপনার মুড সুইং হয়ে যাচ্ছে। এক্ষুনি আপনি ভালো আছেন, আপনি ঠিকঠাক কথাবার্তা বলছেন, সব কাজকর্ম ঠিকঠাকভাবে করছেন, জাস্ট ফিউ অফ সেকেন্ড পর আপনি আবার চেঞ্জ হয়ে যাচ্ছেন, আপনি হয়তো রেগে গেলেন, বা আপনি হয়তো জিনিসপত্র ছোড়াছুড়ি করা শুরু করলেন, মুড সুইং করা বারবার করে, মুড সুইং। আর তার পাশাপাশি মেনিয়াটাও তার মধ্যে এসে অ্যাড হচ্ছে। এই দুটো যখন একসাথে, শুধুমাত্র মুড সুইং ইট ক্যান বি হ্যান্ডেলড, কিন্তু তার সাথে আপনার মেনিয়া চলে আসছে। তো এই দুটো একসাথে যখন হচ্ছে তখন আপনি টোটাল একটা অন্য পার্সোনালিটি আপনার মধ্যে চলে আসছে, আপনি অন্য লোক হয়ে যাচ্ছেন, অন্য লোক হয়ে যায়। না, আমি এক্ষেত্রে একটা কথা জিজ্ঞেস করি, এই যে ম্যানিয়া, এটা কি জেনেটিক ভাবে হতে পারে, বা আপনারা কেস স্টাডিতে দেখেছেন কখনো? কারণ আমি অনেক সময় দেখেছি মায়ের মারাত্মক রকমের মেনিয়া রয়েছে, যেটাকে অ্যাকচুয়ালি খুব বাংলা প্রচলিত কথায় ছুচি বাই বা বাই বলা হয়। এবার এটা তার সন্তানদের মধ্যে হয়তো সবার নয়, বাট কোনো একজনের হয়ে গেছে। এটা কি তাহলে জেনেটিক মানে তার ট্রানজিশন হয়? হতে পারে, একদমই হতে পারে। এই যে বাইপোলার ডিসঅর্ডার বলুন, বা আপনার মুড সুইংস, বা আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, কিছুটা পরিমাণ হলেও কিন্তু সেটা আপনার জেনেটিক। এমন নয় যে প্রত্যেকের ফ্যামিলিতে কারোর না কারোর রয়েছে তো প্রত্যেকেরই হবে, এটা একদমই নয়। হয়তো এরকম 10 জনের ফ্যামিলিতে এই প্রবলেম রয়েছে, দেখা গেল যে 3 জনের ফ্যামিলিতে এটা জেনেটিক হিসেবে আপনি সেটা চলে আসছে, মানে মা বা বাবার রয়েছে, তার ছেলে মেয়েদের হচ্ছে। প্রত্যেকের ফ্যামিলিতেই হয়তো হবে না, 10 জনের মধ্যে 3 জনের ফ্যামিলিতে সেটা কিন্তু দেখা যায়, মানে তো ইট ইজ জেনেটিক। হ্যাঁ। আচ্ছা, ফোন করুন আপনারা, ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বার, যেখানে টপিক যাচ্ছে বাইপোলার ডিসঅর্ডার, ঠিক সেখানেই দেখবেন সরাসরি ফোন করার নাম্বার যাচ্ছে। এই নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন, যে কোনো প্রবলেম নিয়ে তার আয়ুর্বেদিক সলিউশন আজকে আপনারা পাবেন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? ম্যাম নমস্কার। নমস্কার। আমি হেডিয়া থেকে বলছি, শঙ্কর মাইতি। আচ্ছা, কি হয়েছে আপনার? আমি দীর্ঘদিন ধরে আমাশয়ে ভুগছি, প্রচন্ড গ্যাস হচ্ছে, আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কমছে না কোনো মতন। আচ্ছা, অনেক দিন ধরে, কতদিন ধরে আপনার এই আমাশা রয়েছে, আমাশার পেটের প্রবলেম? এই 1-2 বছর ধরে। 1-2 বছর প্রায়? আচ্ছা, 2 বছর বেশি হয়তো, 3-4 বছর হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখনো কি কোনো ওষুধ খাচ্ছেন আপনি? না, এখন কোনো ওষুধ খাচ্ছি না ম্যাম। যদি কিছু একটা আমি ঘরোয়া কিছু বলেন ওষুধ তাহলে খাওয়া যায়। আচ্ছা, মানে উনি বললেই আপনি খাবেন আর কি। আর 3-4 বছর কি করছিলেন যখন প্রবলেম হচ্ছিল? 3-4 বছর আপনি এগুলো সিরিয়াসলি দেখতে হবে, এবং আয়ুর্বেদের সলিউশন আছে। আসুন, আপনার জন্য আমি জিজ্ঞেস করছি ম্যাডামের থেকে। হ্যাঁ, দেখুন প্রথমত আপনাকে বলবো যে আপনি বললেন আপনার আমাশার সমস্যা রয়েছে, ডিসেন্ট্রির সমস্যা রয়েছে। এইবার এই যে সমস্যাটা আপনার 3-4 বছর ধরে আপনার পেটের মধ্যে রয়েছে, আপনি ভাবছেন যে পেটের সমস্যা পেটের মধ্যে ওটা সীমাবদ্ধ, একদমই নয়। এই যে আপনার পেটের সমস্যাটা, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার শরীরের মধ্যে আমবাত সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে থাকি। আপনি দেখবেন আপনার হয়তো স্মল জয়েন্টসগুলোর মধ্যে একটু একটু ব্যথা
অলরেডি হয়তো হচ্ছে, বা আপনি সকালে ঘুম থেকে উঠলে আপনি দেখবেন যে আপনার হাত পা আঙুলগুলো একদম আড়ষ্ট হয়ে থাকছে, ফ্লেক্সিবল হচ্ছে না প্রপারলি, সেটা কিন্তু আপনার মধ্যে ধীরে ধীরে ডেভেলপ করতে পারে, আসতে পারে। রইল কথা আপনার এখন আমাশার সমস্যা রয়েছে বা আপনার গ্যাস অম্বলের সমস্যাও হতে পারে এখন, তো আপনাকে বলবো যে আপনি প্রত্যেক দিন একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে সেটা আপনি খান। বেল যখন থাকবে, বেলের সিজন যখন আসবে, তখন আপনি অবশ্যই বেলের শরবত করে খাবেন। কাঁচা বেল যদি পাচ্ছেন সেটাকে আপনি সেদ্ধ করেও খেতে পারেন, বা বেলের মোরব্বা আপনি করে নিতে পারেন, সেটাও আপনি সারা বছর রেখে আপনি প্রিজার্ভ করে খেতে পারেন। বেল আপনার জন্য খুব ভালো একটা মেডিসিন, আমি বলবো খুব ভালো কাজ দেবে। টক দই দিয়ে আপনি ঘোল তৈরি করে সেটা আপনি খান। গরম জল অবশ্যই খাবেন, এখন থেকেই শুরু করুন ঈষদুষ্ণ গরম জল খাওয়া। এই জিনিসগুলো আপনি আপাতত এখন করা শুরু করুন। হেরিয়া থেকে ফোন করেছেন, আমি বলবো যে খুব ভালো সময় আপনি ফোন করেছেন, কারণ হেরিয়াতে নেক্সট 27 জানুয়ারি ডক্টর বি শর্মা আমাদের সিএমডি স্যার ওখানে থাকবেন। অনেকদিন পরে উনি যাচ্ছেন, উনি থাকবেন ওখানে। যদি আপনি মনে করেন যে না আপনার এই সমস্যার একটা সঠিক সমাধানের দরকার, বা আমি আপনাকে যেটুকু বললাম তার থেকেও আপনার সমস্যার সমাধান হলো না, একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। চান্সটা মিস করবেন না, কারণ স্যার হয়তো আরও অনেক দিন পরে যাবে, একটু আপনি যোগাযোগ করবেন। বেশ। আর এই পেটের সমস্যা এগুলো মানে স্যারের কথা ম্যাডাম বললেন, হয়তো এটা তুড়িতে ঠিক হয়ে যাবে। এই যে তার একটা হিন্ট আপনি পেলেন এর মধ্যে, সেটা হচ্ছে যে গরম জল খাওয়া। ম্যাডাম কিন্তু বলেছেন গরম জল আপনি আজ থেকে খাওয়া শুরু করুন, উষ্ণ গরম জল খাওয়াটা আজ থেকে শুরু করুন। সেটা যখন গরমে দরদর করে ঘামবেন তখনও খান সকালবেলা, ভীষণ ইম্পর্টেন্ট। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ। রবীন, হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি, রবীন কুমার পাল। বহরমপুর থেকে কি হয়েছে আপনার? আমার হয়েছে ওই, আমার খুব ড্রাই স্কিন, এবং এই শীত আসলে আমার গায়ে প্রচন্ড র্যাশ বেরিয়ে যায় ঘামাচির মতো, আর প্রচন্ড চুলকায়, সাংঘাতিক চুলকায়। শুধুমাত্র শীতকালেই হয় এটা? হ্যাঁ, এটা শীতকালে হয় দেখি। এবার হয়েছিল? হ্যাঁ, সে এখনো আছে, এখনো গায়ে আছে। আচ্ছা, কি করা যায়, এটা কেন হচ্ছে? তো তার জন্য কোনো পরীক্ষা কিছু করিয়েছেন আপনি? হ্যাঁ, এর আগে পরীক্ষা করেছিলাম। অ্যালার্জির পরীক্ষা করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালার্জি পরীক্ষা করেছিলাম। তো অ্যালার্জিটা কতটা আছে আপনার, কত লেভেল বা কত রেঞ্জে আছে জানেন আপনি সেটা? না, সেটা কিছু আমি জানি না তো। সেটা যায় না, তাহলে পরীক্ষাটা করে কি লাভ হলো? আপনি ঘরে কি সাজিয়ে রাখবেন সেটা? আর এই বছরও যখন শীত শেষ হয়ে যাচ্ছে, তখন আপনার হঠাৎ করে মনে হচ্ছে যে শীতে এই প্রবলেমগুলো হচ্ছে। দেখুন, যদি আপনার আইজি রিপোর্ট করা থাকে, মানে অ্যালার্জিটা আপনার কতটা রয়েছে সেই রিপোর্ট যদি করা থাকে, আপনি সেই রিপোর্টটা অবশ্যই একটু সাথে করে নিয়ে আসবেন। আর যদি না করা হয়ে থাকে, হতে পারে আপনি হয়তো সেট রিপোর্ট করিয়েছেন যে কোন জিনিসে বা কোন খাবারে আপনার অ্যালার্জি রয়েছে, সেটা যদি করে থাকেন কোনো ব্যাপার না, আপনি আইজি রিপোর্ট একটু করিয়ে নেবেন। আর আপাতত আপনি যেটা করতে পারেন, একটু নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আপনি চান করুন, সপ্তাহে একদিন করলেও চলবে। আর একদিন ছাড়া ছাড়া ঠিক এইটুকু পরিমাণ কাঁচা হলুদ আপনি চিবিয়ে খাবেন, সেটা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে, এটা আপনি করা শুরু করুন। আইজি লেভেলটা জানতে হবে, অ্যালার্জি কতটা আপনার মধ্যে রয়েছে সেটা জানাটা খুব দরকার। আর তারপরই আপনার আইজি লেভেলটা কমে গেলে এই র্যাশেসগুলো বা এই যে ঘামাচির মতো হচ্ছে সেটাও আপনার কমে যাবে। আপাতত আপনি নোক লাগাবেন না, যদি চুলকোচ্ছে আপনার কোনো একটা শক্ত কাপড় দিয়ে সেই জায়গাটা ঘষে দিন, নোক একদমই লাগাবেন না। আর একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার সেখানে থাকেন, একটু যোগাযোগ করে আমি বলবো চেম্বারে এসে একবার একটু দেখা করবেন। যেহেতু স্কিনের সমস্যা, না দেখলে আপনাকে প্রপার গাইডেন্স আমরা করতে পারবো না। একটা কথা, ছোট্ট কথা বলে দিই, যেটা অবশ্যই খুব ছোট কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমস্ত ইনস্ট্রাকশনগুলোকে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দেওয়ার যে প্রবণতা আমাদের থাকে, আমারও আছে হয়তো, বা আমি আপনাদের মতোই হয়তো, সেটা করবেন না। এটা অনুরোধ আপনাদের কাছে। যেটা ডাক্তারবাবুরা এনবিপির প্রত্যেকটা ইনস্ট্রাকশন এখানে বসে যারা টিভিতে দেখছেন, তার জন্য আপনাকে গুগল পে বা ফোনপেতে গিয়ে বা ভারত পেতে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না এনবিপিকে। অনেকে মনে করেন যে এমনি টিভিতে বসে বলছেন, ও ঠিক আছে শুনলাম কিন্তু করলাম না, এটা করবেন না। এটা হচ্ছে ফ্রি অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেনিং, ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং সিটিভিএন এবং এনবিপি আপনাকে দিচ্ছে। প্রত্যেক দিন লাইভ অনুষ্ঠানে সপ্তাহে 7 দিন আপনাকে বলা হচ্ছে আপনি এভাবে চলুন, দেখবেন হয়তো এই কাজটা করে এর আগের জন হয়তো গরম জল খেয়ে তার পেট ঠিক হয়ে গেল। দেখবেন হয়তো আপনার এই কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে নখ দিয়ে ইচিং না করে, না চুলকে, দেখা গেল যে আপনার সামনের বছর আর এরকম র্যাশেস হলো না। আপনি চেষ্টা করবেন এই ইনস্ট্রাকশনগুলো যেখান থেকে পেলেন, মানে এনবিপি থেকে পেলেন, সিটিভিএন থেকে পেলেন, এটা পাশের মানুষকে একটু জানাবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। ইন জেনারেল আমি সবার জন্য বলছি,
যাদের নর্মাল ইনস্ট্রাকশন ফলো করে এখান থেকে, যার জন্য কোনো পয়সা লাগছে না, ফ্রি ইনস্ট্রাকশন, এটাতে যদি কাজ হয়, আপনারা জাস্ট হুইসপার ক্যাম্পেনিং করুন, অর্থাৎ একজন আরেকজনকে বলুন যে এটা করে হয়েছে। তাতে কি হবে? তাতে সমাজ সুস্থ হবে। বুঝতে পারছেন? তাতে সমাজ, আপনার পাশের বাড়ির লোকটা পেটের সমস্যায় বহুদিন ধরে হয়তো ভুগছেন, গ্যাস, অম্বল, অজীর্ণ, গলা জ্বালা, বুক জ্বালা, অম্বল এইসব হচ্ছে, তার থেকে সেই লোকটা বাঁচবে। এতে আমাদের কোনো বেনিফিট নেই। ফ্রি ক্যাম্পেনিং, আবারও বলছি, ফ্রি ক্যাম্পেনিং। যদি কিছু না হয়, দেন ইউ ক্যান কাম টু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে চেম্বারগুলো রয়েছে সেখানে। বাট ফার্স্ট ইউ শুড ডু দিস। আগে এগুলো করুন, তারপর আপনি আসুন, যদি না ঠিক হয় তবে। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমি রুচিকান্ত বলে বলছি, কোথা থেকে? অম্বিকা কালা থেকে। একটু পরে, আমি তো আপনার সঙ্গে, আপনার তো শত্রু নই, একটু পরিষ্কার করে বলুন যাতে বুঝতে পারবো। হ্যাঁ বলুন এবার। অম্বিকা কালা থেকে। এটা কোথায়? এটা অম্বিকা কালনা থেকে বলছেন? হ্যাঁ, এটা কোথায়? এটা দাদা, এটা বর্ধমান কি? কোনটা এটা? না, এটা কলকাতার কাছে। আপনি আসবেন এখন নাকি? ফোনে পেয়েছেন, না, আগে ফোনে আপনি শুনে নিন যাবো। কি বলছে। হ্যাঁ, হ্যাঁ, আমার নাকের প্রবলেমের জন্য একটু ফোন করেছি। নাকে, নাকে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? নাকে বলুন। বলি পাচ্ছি। পলিপ। পলিপস, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। নাকটা কি আপনার সবসময় জাম হয়ে আছে মনে হয়, যে নাকটা বন্ধ হয়ে আছে এরকম মনে হয়? নাকটা জাম তো হয়ে আছে, নাকের একদিকটা বড়টা। এবারে আমাকে বলেছে অপারেশন করতে হবে। কি করতে হবে? অপারেশন করতে হবে বলেছে। অপারেশন করতে হবে মানে আপনি ডিসাইড করে নিয়েছেন অপারেশন করবেন? না, অপারেশন করতে হবে বলেছে ডাক্তার, আমি এখনো করিনি। আচ্ছা আচ্ছা। তো আপনার পলিপের সমস্যাটা যে রয়েছে, কতদিন ধরে রয়েছে সেটা আপনার? তা বহুত দিনই দাঁড়িয়ে, বুঝতে পারলাম না, কতদিন? মোটামুটি বহুত দিন হবে। বহুত দিন ধরে? হ্যাঁ, বহুত দিন ধরে। আচ্ছা, বহুদিন মানে তাও 10 বছর? হ্যাঁ, 10-12 বছর হবে, ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। দেখুন, আপনাকে আমি একটা কথা একটু আপনাকে আমি ক্লিয়ার করতে চাইবো। প্রথমত, আপনার নাকের মধ্যে একটা পলিপ রয়েছে, মানে ভেতরের দিকে একটা সিস্ট মতো, একটা টিউমারের মতো ছোট আপনার একটা নাকের মধ্যে পলিপ রয়েছে। অনেক দিন ধরে সেটা আপনার নাকের মধ্যে রয়েছে। আপনি এখন এসে আপনি ভাবলেন যে বা আপনাকে হয়তো সাজেস্ট করা হয়েছে যে অপারেশন আপনাকে করতে হবে। তো অপারেশন করলে এরকম কিন্তু কোনো কথা নেই যে দ্বিতীয়বার আপনার আবার নাকের মধ্যে পলিপ হবে না, এরকম কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না। তো আপনি একবার করলেন, আবার দ্বিতীয়বার হলো, তখন আপনি কি করবেন? এইটুকু তো একটা ছোট একটা নাক আপনার, আপনি কত কাটাকাটি করবেন তার মধ্যে? তো আমি আপনাকে বলবো যে আমার মনে হয় কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার মেডিসিন দিয়ে যদি জিনিসটা আপনার ঠিক হতে পারে, যদি আপনার সমস্যার সমাধান হতে পারে, তাহলে আমার মনে হয় সেই রাস্তাটা আপনার বেছে নেওয়ার উচিত। এবার আপনার সমস্যাটা হচ্ছে অনেক দিন, আপনি বহুদিন বললেন, বাচ্চাকাল থেকে বললেন, 10-20 বছর ধরে বললেন। তো এই অনেক দিন ধরে যে আপনার মধ্যে একটা টিউমার যে অলরেডি রয়ে গেছে, সেটা কিন্তু আরও অন্য একটা সমস্যাও কিন্তু সৃষ্টি করতে পারে আপনার শরীরের মধ্যে, খারাপ দিকেও কিন্তু যেতে পারে। আমি আপনাকে একদমই ভয় দেখাচ্ছি না যে কোনো খারাপ কিছু হয়ে গেছে, কিন্তু সেটাও আপনার কিন্তু একটু রুল আউট করার প্রয়োজন রয়েছে, দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। তো একটু আপনাকে বলবো যে আপনি যে জায়গা থেকে আপনি ফোন করছেন, কাইন্ডলি একটু আমাদের হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন। আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে সব বলে দেবে কোথায় চেম্বার রয়েছে, কখন কোথায় আপনি ডক্টরকে দেখাতে পারবেন, সব আপনাকে বলে দেবে। একটু ইনফরমেশনটা গ্যাদার করে আপনার কাছে যা রিপোর্টস বা প্রেসক্রিপশন রয়েছে সেগুলো নিয়ে আপনি একটু চেম্বারে দেখা করবেন। নেক্সট কি করতে হবে, কিভাবে আপনি থাকলে ভালো থাকবেন, সবটা আমরা আপনাকে গাইড করব। এটা হয় কি, মানুষের হয়তো কোনো কোনো জায়গায় আমরা দেখেছি এটা ভীষণভাবে কেয়ারলেস, নিজের সম্পর্কে মানুষ ভীষণভাবে কেয়ারলেস। এটা হতে পারে কারণ কোনো কোনো প্যাথি এত বেশি খরচাবহুল ট্রিটমেন্টের কথা আপনাদেরকে বলে, হয়তো বা হতে পারে, আপনাকে জিজ্ঞেস করা হলো না, হয়তো আপনার এই নাকের অপারেশনের জন্য কেউ হয়তো আপনাকে একটা বাজেটও দিয়ে দিয়েছে যে এত টাকা লাগবে, আপনি ভয় আর এইদিকে যাননি। মানে আপনি 10-20 বছরের হিসাব বলছেন, মানে 10 আর 20 বছরের মধ্যে যে 10 বছরের ডিফারেন্স, আরে ব্যাংকে টাকা রাখলে ডবল হয়ে যায় 10 বছরে। আপনি 10-20 বছরের সমস্যা, একটু কেয়ারফুল হলে আমার মনে হয় এই ধরনের প্রবলেমগুলো আপনাদের সাফার করতে হবে না এইভাবে। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, আমি তুলসী দাস বলছি স্যার। কে বলছেন? তুলসী দাস। তুলসী দাস, কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে, বলুন কি প্রবলেম আমার আপনার? স্যার, আমার একটা স্কিন ডিজিজ হয়েছে, সোরিয়াসিস ধরা পড়েছে। সোরিয়াসিস কোথায় হয়েছে? পায়ের পাতায়? পায়ের পাতায়। দেখলেন? হাতের আঙ্গুলের ফাঁকে। আচ্ছা, পায়ের পাতায়, হাতের আঙুলে, গুপ্ত অংশে। এখন আপনি কি করবেন? কতদিন হলো ধরা পড়েছে?
ধরা পড়েছে এর মধ্যে 3-4 বছর থেকে এই রোগটা আমি ভুগছি। আপনি এটা এই নিয়ে কোথাও গিয়েছিলেন ট্রিটমেন্ট করাতে এর আগে? হ্যাঁ, আমি নবদ্বীপে দেখিয়েছি, কালনাতে দেখিয়েছি। কিন্তু কিছু হয়নি। বেশ, আচ্ছা ঠিক আছে, বেশ অনেক জায়গায় দেখিয়েছেন, কিছু হয়নি। ম্যাডাম কি বলছেন শুনে নিন, কারণ সোরিয়াসিসের খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে। দেখুন, আপনি বললেন যে 3-4 বছর ধরে রোগটা রয়েছে, কিন্তু ধরা পড়েছে রিসেন্ট। এটা খুব অবাক বিষয় যে 3-4 বছর ধরে রোগ রয়েছে কিন্তু আপনার ডিটেক্ট হয়েছে রিসেন্ট যে এটা আপনার সোরিয়াসিস। যাই হোক, যদি আপনার ডিটেক্ট হয়ে গিয়ে থাকে যে এটা আপনার সোরিয়াসিস, তাহলে হয়তো আপনি যেখানেই যাকেই দেখিয়েছেন আপনাকে হয়তো এটাই বলা হবে যে আপনাকে একটা সার্টেন টাইম পিরিয়ড আপনাকে মেডিসিন খেতে হবে। মেডিসিন খেলে আপনি ভালো থাকবেন বা ব্যবহার করলে ভালো থাকবেন, বন্ধ করবেন আবার আপনার সেটা কিন্তু রিল্যাপ্স করবে, আপনার কাছে আবার কিন্তু সেটা ফিরে আসবে। তো এই জিনিসটা কিন্তু আপনার সমস্যার সমাধান হলো না বা আপনার রোগের কিন্তু সেটা ট্রিটমেন্ট হলো না। এটা হলো যে রোগটাকে ধামাচাপা দিয়ে রাখা। এবার রোগটা ট্রিটমেন্ট করতে হবে, সঠিক ট্রিটমেন্ট করতে হবে যাতে এটা আপনার আর পরবর্তী সময়ে আপনার মধ্যে আর ফিরে না আসে, বা আপনি যখন ওষুধটা ব্যবহার করা বা খাওয়া বন্ধ করে দেবেন তখন যাতে আবার না আসে সেরকম একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা হয়ে যাবে, একদমই কোনো চিন্তা নেই। আপনি বর্ধমান থেকে ফোন করছেন, এই শনিবার 17 জানুয়ারি বর্ধমান চেম্বারে আমি নিজে থাকবো। আপনি একটু শুধুমাত্র আপনার যা প্রেসক্রিপশন বা রিপোর্টস রয়েছে, যা আপনি এতদিন ধরে ট্রিটমেন্ট করেছেন, সেগুলো একটু অবশ্যই আপনি সাথে করে নিয়ে আসবেন। কিভাবে আপনার রোগ থেকে আপনি রক্ষা পাবেন বা কিভাবে আপনি থাকবেন, কি করতে হবে, সব আমি আপনাকে তখন বলবো। ঠিক আছে, আরেকজনের ফোন রয়েছে, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলুন, কি হয়েছে আপনার? আমার হাঁটুতে ব্যথা, মানে ডান হাঁটুটা আপনার কোনো মতে নিচ দিকে চলে যায়, নিচ দিকে চলে যাওয়ার পরে হাঁটুটার ওই বাম দিকে, হাঁটুটার বাম দিকে ব্যথা। তো আমি আপনার এক্সরে রিপোর্ট করেছি, এক্সরে রিপোর্টে বলছে অস্টিও আর্থ্রাইটিস গ্রেড 1। হ্যাঁ, বেশ। তাতে করে ওই 2-3টা ব্যায়াম দেখাইছে ডাক্তারবাবু, সেই ব্যায়ামগুলো করছি। হ্যাঁ, এখন কি সলিউশন আপনি শুনুন না, আরে চেম্বার বলার টাইম পাবো না আমি, হাতে সময় একদম নেই। থ্যাংক ইউ ফোন করবার জন্য। দেখুন, প্রথমত বলবো যে হাঁটু ভাঁজ করে আপনি কোনো ব্যায়াম এখন আপাতত করবেন না। হাঁটু ভাঁজ করা আপনার একদমই চলবে না। আর অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, সেটাও বলবো গ্রেড 1, সমস্যার সমাধান অবশ্যই রয়েছে। শুধু যেটা আপনাকে করতে হবে, একটু যোগাযোগ করতে হবে। ব্যথার ওষুধ একদমই খাবেন না। যেটা আপনার সমস্যা, যে আপনার ফ্লুইড শুকিয়ে যাচ্ছে বা হাড় ক্ষয় পাচ্ছে, সেই জায়গাটা চিকিৎসা করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন আপনাদের চেম্বার বলি। আগামীকাল হচ্ছে মেচেদাতে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা ডিরেক্টর স্যার, তিনি নিজে থাকবেন। 16 তারিখে 2 জায়গায় চেম্বার রয়েছে, ক্যানিং এবং রায়গঞ্জ। ক্যানিংয়ে থাকবেন এস ভাদুড়ি আর ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে রায়গঞ্জে। এরপর 17 তারিখে চেম্বার হচ্ছে 4টে জায়গায় আছে। আপনি বর্ধমানে দেখাতে পারেন, আগরতলা দেখাতে পারেন, বাঁকুড়া দেখাতে পারেন, মালদা দেখাতে পারেন। বর্ধমানে ডক্টর থাকছেন হচ্ছে এন ভট্টাচার্য, আগরতলাতে থাকবেন ডক্টর বি শর্মা, এ হালদার থাকবেন হচ্ছে বাঁকুড়াতে, মালদায় থাকবেন হচ্ছে এস ঘোষাল। চলে আসছি 18 তারিখে চেম্বারে। 18 তারিখে 5টা জায়গায় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে। 5টি জায়গায় কোথায় কোথায়? শিলচর, কোচবিহার, বোলপুর, দুর্গাপুর আর হচ্ছে আরামবাগ। শিলচরে থাকবেন হচ্ছে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা, এস ঘোষাল থাকবেন কোচবিহারে, বোলপুরে থাকবেন এস ভাদুড়ি, এন ভট্টাচার্য থাকবেন দুর্গাপুরে, আরামবাগে থাকবেন হচ্ছে এ হালদার। চলে আসছে হচ্ছে আপনার 22 তারিখে চেম্বার রয়েছে বনগাঁতে এস ভাদুড়ি থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হচ্ছে শিলিগুড়িতে 24 তারিখে 24 জানুয়ারি। 24-এ আরও 2টো জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে খড়গপুর এন ভট্টাচার্যকে পাবেন, আর বহরমপুরে পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে। একটু আগে মনে বহরমপুর থেকে ফোন এসেছিল। 25 তারিখে চেম্বার হলো হচ্ছে 4টে জায়গাতে। 25 তারিখ আছে আলিপুরদুয়ারে, গঙ্গারামপুর, কৃষ্ণনগর এবং হচ্ছে জামশেদপুর। আলিপুরদুয়ারে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা, এস ঘোষাল থাকবেন গঙ্গারামপুর, কৃষ্ণনগরে থাকবেন এ হালদার, এস ভাদুড়ি থাকবেন হচ্ছে জামশেদপুরে। এরপর চলে আসছি 27 তারিখে একটা চেম্বার রয়েছে, জানুয়ারির 27, সেটা হচ্ছে হেডিয়াতেও ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা যাবেন। 1 তারিখে অর্থাৎ 1 ফেব্রুয়ারি চেম্বার রয়েছে পুরুলিয়াতে থাকবেন হচ্ছে এ হালদার। আপনি এ হালদারকে পাবেন ঝাড়গ্রামে 2 তারিখে। 7 তারিখে যে চেম্বার রয়েছে, 7 তারিখে হচ্ছে আসানসোল, ডক্টর বি শর্মা থাকবেন। 8 তারিখে চেম্বার হচ্ছে কাকদ্বীপে, ডক্টর বি শর্মা থাকবেন। এরপর চেম্বার হচ্ছে 9 তারিখে 9/2 চেম্বার হচ্ছে হলদিয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। আর মার্চের একটা চেম্বার ফেব্রুয়ারির 22 তারিখে চেম্বার হলো হচ্ছে
গুয়াহাটিতেও ডক্টর বি শর্মা থাকবেন। মার্চের একটা চেম্বার আপনাদেরকে ঘোষণা করে দিন 9 তারিখে, সেটা হচ্ছে ডিব্রুগড়ে, ডক্টর এস ঘোষাল থাকবেন। এই হচ্ছে মোটামুটি চেম্বার শিডিউল। আপনারা হেল্পলাইন নাম্বার আশা করি নোট করেছেন। সিটিভিএনের ইউটিউব পেজে গেলে আপনার এনবিপির পুরনো প্রোগ্রাম পাবেন, সেম হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করতে পারবেন এবং নাম এনরোল করাতে পারবেন পার্টিকুলার আপনার কনভিনিয়েন্ট চেম্বারের জন্য। আপনার কাছের যে চেম্বার সেখানের জন্য আপনি নাম এনরোল করুন। আজকে এখানে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে। নমস্কার সবাইকে।